বি মাই লাভার পর্ব সংখ্যা 1 লিখেছেন সাদিয়া খান। আমার হবু স্ত্রীকে মেহেদি তুমি লাগাবে। কান্নারত ফোলা ফোলা চোখে সামনে দাঁড়ানো পুরুষের দিকে তাকালো নৈরিতা। অনুরোধ নয়, বরং আদেশ দিচ্ছেন দিলশাদ মেহবুব। তার সামনে দাঁড়িয়ে দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো তার আশ্রিতা নৈরিতা সাজলিন। দিলশাদের একমাত্র আশ্রিতা, যাকে 10 বছর দিলশাদ আশ্রয় দিয়েছিল, আর আজ রাতটাই যার এই বাড়িতে শেষ রাত। মা বাবার অনুপস্থিতিতে নৈরিতার অভিভাবক ছিলেন তার একমাত্র মামা। জন্মের পর এই মামার কাছেই নৈরিতাকে রেখে বিদেশে পাড়ি জমায় তার মা। অবশ্য ঠিক মামার কাছে নয়, নানুর হেফাজতে রেখে। তখন তার মামা ইলহামের বয়স মাত্র 10। কিন্তু 10 বছরের ইলহাম ঠিক এই ছোট্ট ছানাকে নিজের মতো করে বড় করছিল। হুট করে একদিন সব কিছু বদলে গেল। নৈরিতা দেখলো অনেক মানুষ এলো তাদের বাড়িতে। মামাকে ধরে বেঁধে রাখলো। নানুর চোখে তখন খুব রাগ জেদ। এক মুহূর্তে সব শেষ। কেউ যেন তার 2 চোখ ধরে রেখেছিল। একজন কাজের লোকের কাছে তাকে রেখে রান্নাঘরের পাশের ছোট্ট একটা সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রেখেছিল নৈরিতাকে। সামান্য ফাঁকা অংশ দিয়ে সে দেখল নানুর দেহ মাটিতে পড়ে আছে। কেবল তাই নয়, মামার অবস্থাও ভালো নয়। ওই লোকগুলো চলে যাওয়ার পর পুলিশ এলো। পুলিশের সাথে এসেছিল ইলহামের একমাত্র বন্ধু দিলশাদ। পুরো একবারই লাশের মাঝে একটা ছোট্ট প্রাণকে খুঁজে পেয়েছিল সে। ইলহামের প্রাণ তখনও খানিকটা ছিল। সে প্রাণ ত্যাগ করার পূর্বে দিলশাদকে বলেছিল, ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আজ আমার পুরো পরিবার শেষ করে দিল। আমার প্রাণ পাখিটা কি বেঁচে আছে রে? যদি বেঁচে থাকে, কথা দে, আমার প্রাণের দায়িত্ব নিবি তুই। আমার প্রাণটাকে খুঁজে বের কর। দিলশাদ বন্ধুর শেষ কথাগুলোর জবাব দেওয়ার আগেই ইন্তেকাল করেছিল ইলহাম। অনেক খোঁজাখুঁজির পর চাউলের বস্তার আড়াল থেকে নৈরিতাকে পায় দিলশাদ। প্রিন্সেস ড্রেস পরিহিত এক ছোট্ট পরী, যাকে বুকে আগলে ধরে দিলশাদ সুস্থির শ্বাস নিয়ে বলেছিল, তোর এই প্রাণের দায়িত্ব আমার ইলহাম। আমি নিলাম ওর সব দায়িত্ব। সেসবের পর কেটে গেছে প্রায় 8টা বছর। দিলশাদ নিজের সবটা দিয়ে আগলে রেখেছে নৈরিতাকে। আজ নৈরিতার 18তম জন্মদিন ছিল, যেদিন দিলশাদ তাকে দাঁড় করিয়েছিল এক চরম বাস্তবতার মুখোমুখি। আর সেই বাস্তবতার নাম ছিল তাদের সম্পর্ক। বি মাই লাভার পর্ব সংখ্যা 2 লিখেছেন সাদিয়া খান। আশ্রিতা আর বাগদত্তার মাঝে পার্থক্য কি জানো? আশ্রিতাকে চাইলেই ছুঁড়ে ফেলা যায়, বাগদত্তাকে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নৈরিতা যখন এই কথাটা উপলব্ধি করতে পারে, এই পৃথিবীতে আপন বলতে তার কেবল দিলশাদ ছিল। আজ রাতের পর সেও থাকবে না। এত সুন্দর এই পৃথিবীটা তার কাছে নিষ্ঠুর হয়ে গেল। তাকে এখান থেকে কেউ চলে যেতে বলেনি, কিন্তু থাকবে কোন মুখে, কার দিকে তাকিয়ে? তাকালো আরো একটা বার দিলশাদের দিকে। এই মুহূর্তে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছে সে। সফেদ রঙা পাঞ্জাবি দেখে স্মিত হাসল সে।
ইলহাম বেঁচে থাকলে এখন ইলহামও বিয়ের পিঁড়িতে বসত। দিলশাদের পুরো ফ্রেন্ড সার্কেল নৈরিতাকে ইলহামের ভাগ্নি বলেই জানে। ইলহামের ভাগ্নি মানে তাদেরও ভাগ্নি। তাকে অন্যমনস্ক দেখে ইলহামের আরেক বন্ধু প্রত্যয় এসে পাশে বসল। মামুনি, মন খারাপ? মামার কথা মনে পড়ছে। মামা যদি থাকতো তাহলে হয়তো এমন হতো না, তাই না? মামা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তুমি আমাদের বিয়েতে থাকবে। দিলশাদকে দিয়ে তো কেবল শুরু। নৈরিতা প্রত্যয়ের দিকে তাকালো, দৃষ্টি নামিয়ে উঠে দাঁড়িয়ে বলল, বেঁচে থাকাটা অনেক যন্ত্রণার, তাই না? না হলে আমাকে রেখে একে একে সবাই কেন পালালো? পুরো অনুষ্ঠানে আর কোথাও দেখা গেল না নৈরিতাকে, কিন্তু খাবার সময় ঠিক দিলশাদ তাকে তার পাশে বসিয়েছে। বিগত 10 বছরে এই একটা কাজ কখনো পরিবর্তন হয়নি, কিন্তু আজ শেষবারের মতো তারা পাশাপাশি বসল। প্লেটের খাবার নাড়াচাড়া করে উঠে গেল মেয়েটা। বসতে জায়গা দিল দিলশাদের নতুন বউকে। সে উঠে যাওয়ার আগে একবার চোখ রাঙানি দিয়েছিল দিলশাদ, অথচ লাভ হয়নি। 2 হাতে মেহেদি নিয়ে যখন নতুন বউ ইভা খেতে পারছিল না, তখন খুব যত্ন করে তাকে খাইয়ে দিল বর। শত শত ক্যামেরার ক্লিক হলো তখন। দূরে দাঁড়িয়ে নৈরিতা তাকিয়ে দেখল একবার। রাতে সব শেষ হলে দিলশাদ ফিরছিল নিজের বেডরুমে। তার বেডরুমের পূর্বে নৈরিতার বেডরুম পরে। স্বভাববশত কারণে আজকেও 2 বার টোকা দিল ওই রুমের দরজায়। আজ 2 বছর যাবৎ এই নিয়ম হয়েছে, কারণ মেয়েটা বড় হচ্ছে, প্রাইভেসি দরকার। 2 টোকাতেই বরাবর দরজাটা খুলে যায়, হোক সেটা গভীর রাত। কিন্তু আজ দরজা খুলল না। একটু ধাক্কা দিতেই বুঝতে পারল লাগানো হয়নি। বেডরুমের সামনে নৈরিতার স্টাডি রুম, সেখানে আলো নেই। ভাবল ঘুমিয়ে আছে, কিন্তু বিছানাটাও ফাঁকা। অপরদিকে ব্যালকনির স্লাইড ডোর লাগানো। চোয়াল শক্ত হলো তার। ওয়াকিং ক্লোজেটের দিকে এগিয়ে গিয়ে দেখল ইলহামের ঘড়ি এবং কিছু জিনিসপত্র নেই। সন্দেহ সত্যি হলো, মেয়েটা বাড়ি ছেড়ে পালিয়েছে। রাগে জিদে সে দরজায় লাথি মারল। গেটের সিকিউরিটি টিমকে কল দিয়ে জিজ্ঞেস করল কখন সে বেরিয়েছে, অথচ গেটের সিকিউরিটিরা তো নৈরিতাকে চিনেই না, কারণ কখনো তাকে দেখেনি। মাথার চুল এক হাতে টেনে 2 চোখ বন্ধ করল দিলশাদ। সিগারেট ধরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার মনে, ঠোঁটে এবং চোখে একটাই জেদ, একটাবার পাই তোমাকে নৈরিতা। ট্রাস্ট মি, তুমি এই ভুল দ্বিতীয়বার করার সাহস করবে না। কিন্তু ভোর হলেও তার দেখা নেই। দিন ধীরে ধীরে গাঢ় হচ্ছে, বরযাত্রী তৈরি হচ্ছে, অথচ বর? সে জানালো বিয়ে আজ হচ্ছে না। গলা কাটা কবুতরের মতো ছটফটে আওয়াজ তার। মনে মনে একটাই প্রার্থনা, মাই কিড্ডু, আই উইল বি ফাইন্ড ইউ। 2 দিন পার হয়ে গেছে, নৈরিতা ফিরেছে ওর নানুর বাসায়। এই বাসাটায় এখন কেউ নেই। ভাগ্যক্রমে কেবল বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা পেয়েছে। বাহির থেকে বোঝার ব্যবস্থা নেই এখানে কেউ আছে। সে দেয়াল টপকে এসেছে।
সবচেয়ে উপরতলার ঘরটা মোটামুটি বসবাসের উপযোগী করে তুলেছে। বাহির থেকে নুডলস এবং টুকটাক খাবার কিনে এনে খাচ্ছে। আপাতত এখানে যে কয়দিন থাকা যায় ততদিন থাকবে, এরপর সে জানে না কোথায় যাবে। হুট করে তার মনে হলো, আচ্ছা, এই পৃথিবীতে তো আমার একজন মানুষ আছে, আমার মা। আমি তো তার কাছে যেতে পারি, কিন্তু যোগাযোগ করব কি করে? নিজের মোবাইল ফোন চালু করে সোশ্যাল মিডিয়ায় তাকে খোঁজার চেষ্টা করলো সে। না পেয়ে ফোন বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে দুদিন উদ্ভাসের মতো ঘুরে বেড়ানো দিলশাদের ঠোঁটে হাসি ফুটল। সিগারেটটা ফেলে দেওয়ার আগে ঠোঁটের সাথে চেপে ধরল আরেকবার। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ফিসফিস করে বলল, 2 দিন 2টা রাত, তুমি ভেবেছ এটাই সব? তুমি পালাও নৈরিতা, যত দূর ইচ্ছে পালাও। পায়ের নিচ থেকে পৃথিবী সরিয়ে দেব, আকাশ থেকে নামিয়ে আনবো চাঁদ। শুধু একবার তোমার চোখে তাকিয়ে বলতে চাই, মাই কিড্ডু, তুমি ভুল মানুষকে ঠকিয়েছ।